আজকের ভিডিওটিতে ট্রেড অর্থাৎ বাণিজ্য সম্পর্কে আলোচনা করব। তো বাণিজ্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ক্ষুদ্র, মাঝারি অথবা বৃহৎ আকারের স্থানীয়, দেশীয় ও বৈদেশিক বাজারে যে কোনো পণ্যদ্রব্যের বিনিময়, লেনদেন ও আমদানি রপ্তানি এবং সেই সংক্রান্ত সেবা ক্ষেত্রের আনুষঙ্গিক যে কাজকর্ম তাকে বাণিজ্য বা ট্রেড বলা হয়ে থাকে। আর এই বাণিজ্যের ফলে উৎপাদক ও ভোগকারীর মধ্যে তথ্যগত ও বিনিময় সংক্রান্ত কোনো বাধা থাকে না এবং পণ্য সামগ্রী ও সেবা কার্য, মূলত পরিষেবা সঙ্গে যুক্ত যে কার্যাবলী, সেগুলোর আদান প্রদান ঘটে থাকে। এবারেতে আসা যাক হচ্ছে এই বাণিজ্য কত রকমের হয়ে থাকে। মূলত বাণিজ্য দু রকমের হয়, একটা অভ্যন্তরীণ বা অন্তর্দেশীয় বাণিজ্য এবং আরেকটি হচ্ছে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য। এবার অভ্যন্তরীণ যে বাণিজ্য হয় অর্থাৎ একটা দেশের রাষ্ট্রীয় এলাকার মধ্যে যে বাণিজ্যটা হয় সেটাই মূলত অভ্যন্তরীণ বাণিজ্য বা অন্তর্দেশীয় বাণিজ্য বলে। তো এটা দুভাবে হয়ে থাকে, একটা হচ্ছে পাইকারি বাণিজ্য আর একটা হচ্ছে খুচরো বাণিজ্য। পাইকারি বাণিজ্যর যদি উদাহরণ দেওয়া যায় তাহলে হচ্ছে যে এই কাশ্মীরি শালকে কলকাতাতে আমদানি করা হয়ে থাকে। আমাদের এখানেতে শীতকালেতে তোমরা নিশ্চয়ই দেখবে যে কাশ্মীর বা আমাদের উত্তর ভারত থেকে বহু মানে এরকম শাল বা সোয়েটার বিক্রেতারা এই পাড়ায় পাড়ায় বা বিভিন্ন বাজারগুলোতে এই পাইকারিভাবে হচ্ছে এইরকম শীতের জিনিসপত্র বিক্রি করে থাকে। তো এটা একটা। আর একটা হচ্ছে দেখো এই যে খুচরো বাণিজ্য যেটা, সেটা হচ্ছে যে এই বাজার থেকে তরিতরকারি যে ক্রয় করি আমরা নিত্যদিন, সেগুলো হচ্ছে এই খুচরো বাণিজ্যের মধ্যে পড়ে। এবার এতে বাণিজ্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য, যাকে তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে আমদানি বাণিজ্য, যেমন দেখো এই কানাডা থেকে ভারতের নিউজ প্রিন্ট ক্রয় করা। তারপরেতে রপ্তানি বাণিজ্য, যেরকম নেপালকে ভারতের খাদ্যশস্য বিক্রয় করা। আর একটা হচ্ছে পুনর্রপ্তানি বাণিজ্য, যেমন ভারতের এই বাসমতি চাল ইংল্যান্ডের মাধ্যমেতে ইউরোপেতে বিক্রয় হয়। তো এবারেতে এই যে শ্রেণীবিভাগ যেগুলো মানে জানলাম আমরা বাণিজ্যের, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আমরা এবারেতে জেনে নিই। তো প্রথমেতে আসি দেখো হচ্ছে যে এই যে অভ্যন্তরীণ বাণিজ্য। তো অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে দেখো যে এই যে পণ্যদ্রব্য যখন দেশের সীমার মধ্যে বিভিন্ন অঞ্চলেতে ক্রয় বিক্রয় এবং আদান প্রদান করা হয় তখন তাকেই অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এই অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই বাণিজ্যটা দেশের সীমানার মধ্যেই হবে। দেশের সীমানা পার করে অন্য দেশের সঙ্গে কোনোভাবেই হবে না। যদি হয় তাহলে তখন সেটা আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পড়ে যাচ্ছে। অন্তর্দেশীয় বা অভ্যন্তরীণ যে বাণিজ্য সেটা সম্পূর্ণভাবে দেশের নির্দিষ্ট সীমানা অর্থাৎ এলাকার মধ্যেই সীমাবদ্ধ। যেমন দেখো এখানেও একটি উদাহরণ রয়েছে, যেটা হচ্ছে এই তামিলনাড়ুর কফি পশ্চিমবঙ্গেতে বিক্রি করা হয়ে থাকে। তামিলনাড়ু, কর্ণাটকের থেকে, দক্ষিণ ভারত থেকে কফি আমাদের পশ্চিমবঙ্গতে আসে বা ভারতের অন্যান্য যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যতেও যায়। তো এই যে আন্তঃরাজ্যের যে বাণিজ্যটা একটা আমাদের দেশের সীমানার মধ্যে যে বাণিজ্যটা, এটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের একটি উদাহরণ। এছাড়া আরও অন্যান্য পণ্য সামগ্রীও হয়ে থাকে, তো এক্ষেত্রে কফির উদাহরণটাকে নেওয়া হয়েছে। এরপরে আসি দেখো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, যেটা সম্পূর্ণ হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের সম্পূর্ণ বিপরীত। তো দেখো এই যে পণ্য সামগ্রী যখন এক দেশ থেকে অন্য দেশের মধ্যে আদান প্রদান করা হয় তখন তাকে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য বলা হয় বা বহির্বাণিজ্য বলা হয়ে থাকে। এবার এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখো যে দেশের সীমানা ছাড়িয়ে বাণিজ্যটা হবে, অর্থাৎ একটা দেশ থেকে অন্য দেশের মধ্যে এই বাণিজ্যটা হবে। যেমন দেখো এই দার্জিলিংয়ের কমলালেবু বাংলাদেশে রপ্তানি করা হয়। তারপরেতে এই ইরান, ইরাক, কুয়েত প্রভৃতি দেশ থেকে, মানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমাদের ভারত কি করে না খনিজ তেল কেনে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতেতে খনিজ তেলের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় খনিজ তেলের উৎপাদন কম। তো যে কারণেতে আমাদের কি করতে হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে তেল কিনতে হয়। তো এই যে তেল আমরা কিনছি অন্যান্য দেশ থেকে, তো এটা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেতেই এইটা করা হয়ে থাকে। তো এটা মনে রাখবে। এরপরে তো দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রকারগুলো সম্পর্কে আমরা জানলাম। প্রথমটি হচ্ছে আমদানি বাণিজ্য।
অর্থাৎ দেখো, এই পণ্যদ্রব্য যখন অন্য দেশ থেকে নিজের দেশে আনা হয় তখন তাকে আমদানি বাণিজ্য বলে, মানে এক দেশ থেকে আর এক দেশে আসছে যখন। যেমন দেখো, এই যে জাপান কি করছে, মিশর থেকে তুলো আমদানি করে, অর্থাৎ তুলো কেনে। জাপানেতে তুলো চাষ কম হয় বা হয় না, তো যে কারণেতে জাপানের যে তুলোর যে চাহিদা সেটা কি করে মেটানো হয় না, এই মিশরেতে উৎকৃষ্ট মানের তুলো পাওয়া যায়। তো সেই তুলো কি করছে, জাপান করছে কি, যে মিশর থেকে এই তুলোটাকে কিনছে বা আমদানি করছে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এরকম দেখা যায় যে দেখো, যে এই যে ভারতবর্ষ আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পেট্রোপণ্য আমদানি করে থাকে, অর্থাৎ কেনে। তো এইটা হয় হচ্ছে এই আমদানি বাণিজ্যের মাধ্যমেতে, যখন দেখা যায় যে একটা দেশ, মানে যখন অন্য দেশ, মানে যখন কোনো পণ্য এক দেশ থেকে আর একটা দেশেতে আনা হয়ে থাকে, আর এই আমদানি বাণিজ্যের পরিমাণ যদি বেশি হয় তাহলে দেশের সঞ্চিত বৈদেশিক মুদ্রার ভাণ্ডারেতে টান পড়ে এবং অর্থনৈতিক দিক থেকে দেশ দুর্বল হতে থাকে। তার কারণটা হচ্ছে পয়সা দিয়ে কিনতে হচ্ছে, এই ক্ষেত্রে তো লস, তাই না? আমাদের দেখো, এই যে ভারতবর্ষ যে এই যে পেট্রোপণ্য যে কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তাই এটা প্রফিটটা কার হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে, কারণ আমেরিকা আমাদেরকে বিক্রি করে দিচ্ছে, আর ভারতে যেহেতু পেট্রোপণ্যের চাহিদা রয়েছে সেই তুলনায় যোগান নেই, এই জন্য ভারত বাধ্য হয়ে আমেরিকা থেকে এই পেট্রোপণ্য কিনছে। তো যে কারণেতে এই কেনার সময়তে যে বৈদেশিক মুদ্রা, মানে যে টাকাটা খরচ হচ্ছে, সেটা তো আমাদের ভারত থেকে বেরিয়ে যাচ্ছে। তো যে কারণেতে যদি কোনো দেশেতে এই আমদানি বাণিজ্য বেশি মাত্রায় হতে থাকে, তাহলে আস্তে আস্তে সেই দেশের যে বৈদেশিক মুদ্রার যে সঞ্চয় বা ভাণ্ডার, যেটা তাতে টান পড়ে, মানে কমতে থাকে, এবং সর্বোপরি সেই দেশ অর্থনৈতিক দিক থেকে আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তারপর দেখো, এই ভারতে যে খনিজ তেল, এই যে পর্যাপ্ত পরিমাণেতে না থাকায়, এইটা যেটা আমি এক্ষুনি বললাম আর কি, যে পর্যাপ্ত পরিমাণেতে যেহেতু আমাদের ভারতেতে নেই খনিজ তেল, তো সেই খনিজ তেলের চাহিদা মেটানোর জন্যে আমাদেরকে কি করতে হয়, এই ভারতকে বিভিন্ন বৈদেশিক মুদ্রা ব্যয় করে, মানে ভারতকে বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিভিন্ন দেশ থেকে এই খনিজ তেল কিনতে হয় আমাদের দেশের চাহিদা মেটার জন্য, মানে খনিজ তেলকে আমদানি করতে হয়। তো আমদানির ক্ষেত্রে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা দেশ থেকে আর একটা দেশেতে পণ্য সামগ্রী আসে, অর্থাৎ দেখো এখানেতে যদি আমি আর একটু সোজা করে তোমাদেরকে বোঝাই, ধরো এ একটা দেশ আছে আর বি একটা দেশ রয়েছে। এবারে এ দেশ থেকে যদি বিদেশেতে পণ্য সামগ্রী আসে, তাহলে বিদেশ কি করছে, বিদেশ হচ্ছে আমদানি করছে কার থেকে না, এর থেকে। এ বিক্রি করছে আর বি কিনছে, অর্থাৎ এটা এই যে বি যে কিনছে এর থেকে, এটাই আমদানি বাণিজ্যের মাধ্যমেতে করা হয়ে থাকে। এবারেতে আসি হচ্ছে রপ্তানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্যটা সম্পূর্ণ হচ্ছে বিপরীতটা, অর্থাৎ যখন কোনো দেশ তার উদ্বৃত্ত পণ্য অন্য দেশে বিক্রি করে, কিংবা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কারণেতে কোনো পণ্য অন্য দেশেতে বিক্রি করে, তখন তাকে ওই দেশে রপ্তানি বাণিজ্য বলে। যেমন দেখো, আমাদের ভারতবর্ষ প্রচুর চা এবং তার সঙ্গে সঙ্গে সুতি বস্ত্র বিদেশেতে বিক্রি করে থাকে, আর একে এই ভারতের মানে ক্ষেত্রে এটা রপ্তানি বাণিজ্য বলা হয়ে থাকে। অর্থাৎ দেখো, আমরা যদি আবারও সেই উদাহরণটাতে আসি, যে এবারে এ এবং বি আবারও দুটি দেশ, এবারেতে বি আগেরটার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে এ থেকে মালপত্র বি কিনছে, কিন্তু এবারেতে দেখো বি কি করছে না, এ কে মালপত্র বিক্রি করছে, অর্থাৎ এ কিনছে বির কাছ থেকে। তো এবারেতে এই বির ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে রপ্তানি, এটা হয়ে যাচ্ছে তোমার রপ্তানি। আর বি এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমদানি। ঠিক আছে, তো এরকমভাবে এই বাণিজ্যটা করা হয়ে থাকে। যখন দেখো এই বি বিক্রি করছে এর কাছে, তখন বির ক্ষেত্রে এটা রপ্তানি হয়ে যাচ্ছে এবং এর ক্ষেত্রে সেটা আমদানি হচ্ছে। আবার যখন এ বিকে যখন বিক্রি করছে, তখন এর উল্টো ব্যাপারটা হচ্ছে, এ তখন রপ্তানি করছে আর বি ক্ষেত্রে তখন সেটা বি তখন আমদানি করছে। তো এইভাবেই হচ্ছে এই আমদানি এবং রপ্তানি বাণিজ্যটা সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মধ্যে চলে থাকে। এইভাবেই মালপত্রের কেনাবেচা হয়। তার কারণ কোনো দেশের কাছেই কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। একটা দেশের কাছে কোনো সম্পদ অনেক বেশি পরিমাণে থাকতে পারে, সে তখন সেটাকে অন্য দেশকে বিক্রি করে দিচ্ছে, রপ্তানি করছে তখন।
আবার কোনো দেশের কাছে সেই সম্পদটা কম আছে বলে তাকে বাধ্য হয়ে কিনতে হচ্ছে, তখন অর্থাৎ সে সেটা আমদানি করছে। তো এইভাবে হচ্ছে পণ্য সামগ্রীর ভারসাম্যটা তারা পৃথিবীতে সমভাবে বন্টিত হয়ে থাকে এই বাণিজ্যের মাধ্যমেতে। আচ্ছা, আর এক ধরনের বাণিজ্য হয় যেটাকে বলা হয় হচ্ছে পুনর্রপ্তানি বাণিজ্য। অর্থাৎ কি দেখো, যে এই আমদানি করা পণ্যকে গুদামজাত করার পর অন্য দেশে পুনরায় রপ্তানি করা হলে তাকে পুনর্রপ্তানি বাণিজ্য বলে। যেমন ভারতের এই বাসমতি চালকে ইংল্যান্ডের মাধ্যমেতে ইউরোপেতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার দেখো এটা কিভাবে হচ্ছে, দেখো ধরো হচ্ছে, আচ্ছা ধরো এর উদাহরণটা না দিয়ে ধরো আমরা এখানেতে আমাদের নিজেদের দেশ হচ্ছে ইন্ডিয়ারই উদাহরণটা বোঝার চেষ্টা করি। তো ইন্ডিয়া থেকে কি যাচ্ছে না, এই বাসমতি চাল যাচ্ছে। তো বাসমতি যাচ্ছে কোথায় যাচ্ছে না, এ হচ্ছে ইংল্যান্ডে যাচ্ছে। তো ইংল্যান্ড কি করছে, এই যে ইংল্যান্ড ইন্ডিয়ার কাছ থেকে বাসমতি চাল আমদানি করছে, মানে কিনছে। এবং কেনার পরেতে ইংল্যান্ড করছে কি, এটা ইংল্যান্ড স্টোর করছে। এই বাসমতি চালটাকে ইংল্যান্ড হচ্ছে স্টোর করছে, বা স্টোর করার পরেতে তারপরে ইংল্যান্ড কি করছে, এটাকে ইংল্যান্ড আবার রপ্তানি করছে। কিভাবে রপ্তানি করছে, ইউরোপের বিভিন্ন যে অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশেতে, ধরো এই ABC, এই সমস্ত দেশগুলোতে ইংল্যান্ড কি করছে, ভারত থেকে কেনা বাসমতি চালটাকে রপ্তানি করে দিচ্ছে। কারণ এই দেশেতে এই চালটার চাহিদা আছে, বিতেও আছে, সিতেও আছে। তো তারা কি করছে, তারা সরাসরি ভারত থেকে কিনছে না, তারা কিনছে হচ্ছে ইংল্যান্ড থেকে, আর ইংল্যান্ড হচ্ছে ভারত থেকে কিনছে। তো এইভাবেই হচ্ছে এই রপ্তানি বাণিজ্যটা করা হয়ে থাকে। অর্থাৎ আমদানি করা পণ্যকে প্রথমেতে স্টোর করা হচ্ছে এবং তারপরেতে কি করা হচ্ছে, সেটা অন্যান্য দেশেতে রপ্তানি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইন্ডিয়া থেকে বাসমতি চাল ইংল্যান্ড কিনছে, অর্থাৎ রপ্তানি মানে আমদানি করছে বাসমতি চালটা ইংল্যান্ড, এবং ইংল্যান্ড সেটাকে কি করছে, রপ্তানি করছে ইউরোপের বিভিন্ন দেশগুলো। এইভাবে হচ্ছে এই রপ্তানি বাণিজ্যটা চলে। এবারেতে আসি হচ্ছে এই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব কী। তো এই গুরুত্বর মধ্যে অনেকগুলো গুরুত্ব রয়েছে গুরুত্বপূর্ণ, তো আমরা এক এক করে এগুলোকে পড়ি। দেখো প্রথমে আছে শিল্পায়ন। অর্থাৎ কিনা দেখো যে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে শিল্পোৎপাদন বৃদ্ধি পায়। শিল্পোন্নত দেশগুলি তাদের উৎপাদিত পণ্য শিল্পে অনুন্নত দেশগুলিতে রপ্তানি করে। তাছাড়া শিল্পে অনুন্নত দেশগুলি শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল এই শিল্পোন্নত দেশগুলি থেকে আমদানি করে। যেমন দেখো এই ভারতবর্ষে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কাঁচামাল, বিশেষ করে ইউরেনিয়াম, এই ফ্রান্স আর রাশিয়া থেকে আমদানি করে। অর্থাৎ এতে একটা কোনো অনুন্নত দেশ উন্নতি করার একটা সুযোগ পায় এই আমদানি রপ্তানির মাধ্যমেতে, এই বাণিজ্যের মাধ্যমেতে। কারণ যেটা আমি বললাম একটু আগেতেই, যে কোনো দেশেতেই সব সম্পদ পাওয়া যায় না, প্রত্যেকটা দেশকেই কিছু না কিছু পণ্য সামগ্রী আমদানি করতে হয়, আবার কিছু পণ্য তাকে রপ্তানিও করতে হয়। তো এইভাবেই উন্নত দেশগুলোর ক্ষেত্রে কি হয়, উন্নত দেশগুলো যারা আর কি বিভিন্ন সম্পদের দিক থেকে সমৃদ্ধ, এই সমস্ত দেশগুলো কী করে, তাদের বিভিন্ন সম্পদগুলোকে তারা রপ্তানি করে দেয় হচ্ছে অনুন্নত যে সমস্ত দেশগুলো আছে, যেখানে সম্পদের অভাব রয়েছে, যে কোনো সম্পদের অভাব রয়েছে। তো এতে দুদিক থেকেই লাভবান হয়। যে দেশ বিক্রি করছে সে তো অর্থ উপার্জন করছে, এবং যে দেশ কিনছে সেও সেই পণ্যগুলোকে ব্যবহার করে কিছুটা উন্নতি করার সুযোগটা পায়। এরপরেতে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হয় এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমেতে। অর্থাৎ এই বাণিজ্যের প্রসার দেশে বিদেশে কাজের সুযোগটা বৃদ্ধি করে, কাজের সুযোগ বৃদ্ধি করে। বাণিজ্যের প্রসার পরোক্ষভাবে কৃষি ও শিল্পের উন্নতি ঘটায়। পণ্য সামগ্রীর আদান প্রদানের জন্য পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটে। আর বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের যে অফিসের যে কাজকর্ম হয়, অর্থাৎ এই বাণিজ্যের সঙ্গে যুক্ত যে সমস্ত কাজকর্মগুলো আছে, সেই সমস্ত জায়গাতে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়, যেটার কারণেতে হচ্ছে সামগ্রিকভাবেই বাণিজ্যের ফলেতে এই কর্মসংস্থান বাড়ে। এরপরেতে দেখো চাহিদার পূরণ হয়। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য বিশ্বব্যাপী পণ্যের আদান প্রদান চলে। অর্থাৎ এই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেতেই হচ্ছে সারা পৃথিবী জুড়ে হচ্ছে পণ্য সামগ্রীর আদান প্রদানটা চলে। আর কোনো দেশই সব ধরনের পণ্য উৎপাদনেতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, তাই এই
দ্রব্যের অভাব পূরণের জন্য বিভিন্ন দেশের মধ্যে এই বাণিজ্যটা থাকাটা খুব দরকার, নাহলে হবে না। যেমন দেখো, এই খনিজ তেলের অভাব থাকায় ভারতকে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন ইরান, ইরাক প্রভৃতি দেশের থেকে খনিজ তেলকে কিনতে হয়, আমদানি করতে হয়। আর আবার ওই সব দেশ ভারত থেকে আবার খাদ্যশস্য আমদানি করে থাকে, মানে ভারত বিক্রি করে। তো এইরকমভাবে হচ্ছে এই মানে পণ্য দ্রব্যের আদান প্রদানটা চলে। তো ভারত যেহেতু কৃষিভিত্তিক দেশ, এখানেতে বিভিন্ন খাদ্যশস্য ভালোভাবে উৎপন্ন হয়। আর সেই দিক থেকে দেখতে গেলে মধ্যপ্রাচ্য একটা মরুভূমি অঞ্চল, সেখানেতে খাদ্যশস্যের উৎপাদন সেই অর্থে হয় না, কিন্তু তেল আছে সেখানেতে। ভারতের তেল নেই, তাই তাদের কাছ থেকে ভারত তেল কিনছে, আর তাদের খাদ্যশস্য সেই অর্থে নেই, যে কারণে তারা ভারত থেকে খাদ্যশস্য কিনছে। তো এরকমভাবেই হচ্ছে ব্যাপারটা হয়ে থাকে। এবার দেখো, সংস্কৃতির প্রসার হয়, অর্থাৎ দুটি দেশের মধ্যে পণ্যদ্রব্য আমদানি রপ্তানির সময় দেশ বিদেশের বহু লোকের সমাগম ঘটে, তার ফলে সংস্কৃতির একটা মিশ্রণ লক্ষ্য করা যায়। তারপরে দ্রব্য উৎপাদনেতে বিশেষীকরণ ও বাজারের সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারেতে বিশেষ বিশেষ দ্রব্যের চাহিদা থাকে। প্রাকৃতিক ও আর্থসামাজিক কারণে একটি দেশ এক একটি দ্রব্য উৎপাদনেতে দক্ষ হয়ে ওঠে এবং ওই সব দ্রব্যের গুণমান উৎকৃষ্ট হয়, ফলে ওই দ্রব্যের স্থানীয়, দেশীয় এবং আন্তর্জাতিক বাজার সৃষ্টি হয়। যেমন দেখো, জাপান বৈদ্যুতিন দ্রব্য উৎপাদনেতে সর্বশ্রেষ্ঠ, তাই দেশের যাবতীয় যে পণ্যের যে বিশাল আন্তর্জাতিক বাজার তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে তো দেখো যেটা রয়েছে, সুসম্পর্ক স্থাপন হয়ে থাকে, অর্থাৎ বাণিজ্যিক লেনদেন ঘটার ফলেতে দুটো দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয়ে থাকে। অর্থাৎ কোনো দেশের মধ্যে দেখা যায় যে যে দুটো দেশের মধ্যে মানে ধরো এই এ এবং বি দুটো দেশ রয়েছে, এর মধ্যে মানে বাণিজ্যিক আদান প্রদান হচ্ছে, আমদানি রপ্তানি হচ্ছে, তো বিভিন্ন পণ্য সামগ্রীর। তো যার ফলে দেখা যাচ্ছে দুটো দেশের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আরও বেশি গভীর হচ্ছে, আরও বেশি মজবুত হচ্ছে। তো এরকম সুসম্পর্ক স্থাপন হয়ে থাকে। এরপর দেখো, স্বনির্ভরতা লাভ হয়ে থাকে, অর্থাৎ এই আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটার ফলে কোনো দেশ কৃষি, শিল্প, বিজ্ঞান, প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করে। যেমন যে ভারতে যে সবুজ বিপ্লব ঘটেছিল, তার প্রযুক্তি এই জাপান থেকে আমদানি করা হয়েছিল, এবং বর্তমানেতে দেখো ভারত কৃষি উৎপাদনেতে এই স্বনির্ভরতা অর্জন করেছে। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।